আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ মজা জবের আজকের ক্লাসে। আমি শাহিন স্যার সাধারণ জ্ঞানের আয়োজন নিয়ে চলে এসেছি। যারা চাকরি প্রত্যাশী, বিশেষ করে তাদের জন্য আমাদের এই আয়োজনটি। আশা করি সবাই আপনারা এর মাধ্যমে উপকৃত হচ্ছেন এবং আপনাদের উপকার এবং আলটিমেটলি আপনাদের সফলতাই আমাদের কাম্য। কথা হচ্ছিল আন্তর্জাতিক লাইন এবং সীমানা নিয়ে। গত 3টা ক্লাসে আমি এই টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আজকে এই সিরিজের শেষ ক্লাস, অর্থাৎ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন লাইন এবং সীমানা বা সীমারেখা, এই টপিকে আমি ইতোমধ্যে আপনাদের 3টি ক্লাস নিয়েছি এবং আজকে তার চতুর্থ ও শেষ ক্লাসটি আমি নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ক্লাসটি আপনার জন্য বেশ উপকারী হবে এবং আজকের ক্লাসটি শেষ করার পরে আপনি আমাদের বাকি বা প্রিভিয়াস যে 3টি ক্লাস এই লাইন এবং সীমানার উপরে, সেগুলো আরেকবার দেখে নেবেন। আপনি আমাদের ইংলিশ মজা জব এই পেজে প্রিভিয়াস ভিডিওতেও পাবেন, আবার ইংলিশ মজা জব ইউটিউব যে চ্যানেল আমাদের আছে সেখানেও এই ভিডিওগুলো, ক্লাসের ভিডিওগুলো পাবেন। তো যেখান থেকেই হোক, এই দুই জায়গার যেখান থেকেই হোক, সব ভিডিওগুলো একসাথে আবার দেখে নেবেন। তাহলে দেখবেন যে যদি কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে এবং আরেকবার রিভিউ হয়ে যাবে, রিভাইজ দেওয়া হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। সো অবশ্যই এই কাজটি করবেন। তাহলে কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসে আমার কি কি থাকছে এই 4 নম্বর ক্লাসে, সেইটা আমরা প্রথমে একটু দেখে নিই। আমরা ইতিমধ্যে আন্তর্জাতিক লাইন সীমানা নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু লাইন এবং সীমানার সম্পর্কে পড়েছি। তো আজকে শেষ ক্লাসে আমরা কয়েকটা লাইন সম্পর্কে পড়ব, যেই লাইনগুলোর মধ্যে কিছু লাইনের অস্তিত্ব বর্তমান পৃথিবীতে আছে, আবার কিছু লাইনের অস্তিত্ব নেই। অস্তিত্ব না থাকলেও সেই লাইনগুলো পরীক্ষায় আসে। আজকে আমার ক্লাসে অধিকাংশ লাইন ইসরায়েলকে কেন্দ্র করে, ইসরায়েল এবং তার পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে যে লাইন এবং সীমানা সেগুলোকে কেন্দ্র করে। তো যাই হোক, শুরু করি তাহলে। আজকে আমরা কি কি ক্লাসে পড়বো নিশ্চয়ই আপনি বোর্ডে দেখতে পাচ্ছেন যে আজকে কি কি পড়ার আছে আমাদের। তো প্রথমেই আমরা কথা বলবো গ্রিন লাইন নিয়ে। আমি আপনাদের সুবিধার্থে এই লাইনগুলোর নাম অনুসারে কালার করে দিয়েছি লাইনগুলোর। প্রথম হচ্ছে গ্রিন লাইন, এটা গ্রিন লাইন। তারপরে হচ্ছে ব্লু লাইন, নীল কালারের করে লিখেছি। তারপর হচ্ছে পার্পল লাইন, পার্পল এইটাই মনে হয় পার্পল কালার, আমি যদি ভুল না করি। তারপরে হচ্ছে 22 ডিগ্রি অক্ষরেখা একটা, আরেকটা হচ্ছে 49 ডিগ্রি অক্ষরেখা। আমরা অক্ষরেখা 38 ডিগ্রি সেদিন পড়েছিলাম, আজকে 22 এবং 49 এই দুইটি অক্ষরেখা পড়ব। তো এই লাইন এবং সীমানার মধ্যে এই 3টি ইসরায়েল এবং তার পার্শ্ববর্তী দেশসমূহের মধ্যে অবস্থিত। বাকি 2টির একটি আমেরিকা এবং কানাডার মধ্যে, আর একটি সুদান ও মিশরের মধ্যে অবস্থিত। তাহলে এই হচ্ছে আজকের ক্লাসের আলোচ্য বিষয়। দেরি না করে আমরা বিস্তারিত আলোচনায় ঢুকে যাই। প্রথমে আমরা গ্রিন লাইন সম্পর্কে দেখব। দেখেন, গ্রিন লাইন, ব্লু লাইন, পার্পল লাইন, এই 3টি লাইনই ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে ইসরায়েল পৃথিবীতে একমাত্র ইহুদি রাষ্ট্র এবং এই রাষ্ট্রের জন্মের ইতিহাস, কিভাবে জন্ম হলো, জন্মের পর থেকে বেড়ে ওঠা থেকে এখন পর্যন্ত এই রাষ্ট্রটার যে গতিধারা, সেইটা সবসময়ই বিশেষ করে মুসলিম বিশ্বের সঙ্গে সংঘাতপূর্ণ ছিল। তো এই গতিধারার বিভিন্ন পর্যায়ে এই 3টি লাইন বা এই লাইনগুলোর জন্ম হয়েছিল। কোন কোন লাইন? গ্রিন লাইন, ব্লু লাইন আর পার্পল লাইন। এই 3টি লাইনের জন্ম একই দিনে বা একইবারেই হয়নি, বা এই 3টা লাইনের অস্তিত্ব সবগুলোই এখন নেই। তো এই 3টা লাইন পড়ার আগে আপনাকে একটা বিষয়ে আমি একটু সহজ করে দিই। ইসরায়েল রাষ্ট্র নিয়ে একটা পূর্ণাঙ্গ ক্লাস হতে পারে, ইসরায়েল রাষ্ট্রের জন্ম থেকে শুরু করে পুরো ইতিহাসটা। তো অনেকেই জানেন ইসরায়েল রাষ্ট্র
পৃথিবীতে সেই 1948 সালে জন্ম হয়েছে, যার পটভূমি তৈরি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। আমি খুবই সংক্ষেপে ঘটনাটা বলি। প্রথম বিশ্বযুদ্ধে আপনারা হয়তো জানেন যে অক্ষশক্তি আর মিত্র শক্তি নামে দুটি আলাদা আলাদা গ্রুপ মানে যুদ্ধ, যাকে গ্রেট ওয়ার বলা হতো, সেই যুদ্ধে লিপ্ত হয়েছিল। এই যুদ্ধে ব্রিটিশ, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা একদিকে ছিল। আমেরিকা অনেক পরে যুদ্ধে যোগ দিয়েছিল সরাসরি। তো ব্রিটিশ এদের প্রতিপক্ষ ছিল, বা ওই গ্রুপের প্রতিপক্ষ ছিল জার্মানি, তাই না? জার্মানি, তারপরে ওসমানীয় সাম্রাজ্য বা তুরস্ক, এদের বিরুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছিল। এখন ইহুদিদের আসলে পৃথিবীতে নিজস্ব কোনো রাষ্ট্র ছিল না, তারা পশ্চিমা বিশ্বের বিভিন্ন ইউরোপ, আমেরিকা ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো ইহুদিরা তাদের ব্যক্তিগত রাষ্ট্র না থাকলেও তাদের মধ্যে অনেক বিজ্ঞানী, ধনী ধনাঢ্য ব্যবসায়ী ছিল, এবং তারা আসলে ধনী মানুষ ছিলেন। এখন যখন যুদ্ধ হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধ, জার্মানির সঙ্গে যখন ব্রিটেন পেরে উঠছে না, তখন ব্রিটেন এক ইহুদি বিজ্ঞানীর শরণাপন্ন হন, এবং ইহুদি বিজ্ঞানী অ্যাসিটন নামক এক প্রকার রাসায়নিক আবিষ্কার করেন, যা অস্ত্র তৈরিতে কাজে লাগে, এবং এই অ্যাসিটন বা অস্ত্র তৈরির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন জয়লাভ করে, বা মিত্রশক্তি জয়লাভ করে। তো জয়লাভ করার পরে ব্রিটেন ইহুদিদের যে নেতা, তাকে জিজ্ঞেস করলো যে আসলে তুমি কি চাও, এই যে উপকার করলে তার বিনিময়ে কি চাও? তো তারা তখন দাবি জানালো, আমাদের আসলে সব কিছু আছে, কিন্তু আমাদের নিজেদের কোনো দেশ নেই, আমাদের একটা নিজেদের দেশ প্রয়োজন। তো ব্রিটেনের অধীনে ওই সময় পৃথিবীর অধিকাংশ জায়গায় ছিল, আমাদের ভারত ছিল, ভারত বাংলাদেশ মানে ভারত উপমহাদেশ ছিল, ঠিক একইভাবে মধ্যপ্রাচ্যের অনেক দেশ ছিল, হ্যাঁ, মিশরের এই অংশ ছিল। তো ওই সময় যিনি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আর্থার বেলফোর, এই ভদ্রলোক 1917 সালের ঘটনা, তিনি একটা চিঠি লিখলেন ওই ইহুদি নেতাকে যে আপনাদের জন্য একটা আমি নির্দিষ্ট আবাসভূমির ব্যবস্থা করে দেবো, মানে পৃথিবীর অধিকাংশ জায়গায় যেহেতু তাদের দখলে, সুতরাং সেই জায়গা থেকে একটা জায়গা দিয়ে দিল, হয়ে গেল, কাজ শেষ। তো আর্থার বেলফোর ইহুদিদের যে চিঠিটা দিয়েছিলেন মানে জমি দেওয়ার জন্য, ওইটা বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত। ঘটনা ছিল 1917 সালে। এরপর 17 সালের পর এসে আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো 39 সালে। 39 থেকে 45 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, কিন্তু ওই প্রতিশ্রুত রাষ্ট্র ইহুদিদের জন্য তখনও প্রতিষ্ঠিত হয়নি। মূল ভিত্তি ছিল 17 সালের বেলফোর ডিক্লারেশন। এই ডিক্লারেশনের ভিত্তিতে 1948 সালে এসে পৃথিবীতে প্রথম ফিলিস্তিনির জায়গা দখল করে ইহুদি রাষ্ট্রের গোড়াপত্তন হলো। ইহুদি রাষ্ট্রের গোড়াপতন হওয়ার পরে মুসলিম বিশ্ব স্বাভাবিকভাবে একে ভালোভাবে নিল না, কারণ ইহুদি রাষ্ট্র যে জায়গাটা দখল করে হলো জেরুজালেম, এই জায়গাটা একই সাথে ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবার জন্যই পবিত্র জায়গা। মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেমে। এছাড়া আরও বেশ কিছু ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা অনেক নবী রাসূলের আগমন সেখানে ঘটেছে। তো এরকম প্রেক্ষিতে মুসলিম বিশ্ব তা এইটাকে মেনে নিতে চাইলো না, মেনে নিতে পারলো না, এর প্রতিবাদ শুরু করলো, এবং এরই প্রেক্ষিতে প্রথমে আরব, বিশেষ করে মুসলিমদের মধ্যে আরব রাষ্ট্র যেগুলো, তার সাথে ইসরায়েল এবং আমেরিকা, মানে আমেরিকা হচ্ছে ইসরায়েলের সমর্থক, কারণ প্রথম স্বীকৃতি দিয়েছিল ইসরায়েলকে আমেরিকা। তো এদের মধ্যে একটা যুদ্ধ হলো। এইভাবে পর্যায়ক্রমে এখন পর্যন্ত কিন্তু ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনির বা ইরানের, তুরস্কের, সিরিয়ার বিভিন্ন সময় বিভিন্ন দেশের যুদ্ধ, ছোট ছোট যুদ্ধ হয়ে থাকে। তো বড় পরিসরে ইহুদির সাথে আরব বিশ্বের 4টা যুদ্ধ হয়েছিল। সেই 4টা যুদ্ধের প্রথমটা ছিল প্রথম যুদ্ধটা ছিল 1948 সালে, দ্বিতীয় যুদ্ধটা ছিল 1956 সালে, তৃতীয় যুদ্ধটা ছিল 1963 সালে, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ ছিল 1963 সালে, এবং চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ ছিল 1973 সালে। একটু ভালো করে খেয়াল করবেন, আরব ইসরায়েলের মধ্যে 1948 সাল থেকে শুরু করে আজ 2025, এর মধ্যে অনেক ছোট বড় যুদ্ধ হয়েছে এবং এখনো সেগুলো চলমান। কিন্তু তার মধ্যে এই 4টা সালে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল। এই 4টা সালের যুদ্ধের প্রেক্ষিতেই এই তিনটি লাইনের জন্ম এবং গোড়াপত্তন হয়েছিল। আমি এই জন্য এত কথা বললাম এইখানে। তাহলে আমরা এবার দেখব যে কোন যুদ্ধের প্রেক্ষিতে কোন লাইনটার জন্ম হয়েছিল। প্রথমে আমরা
গ্রিন লাইন দেখব। গ্রিন লাইন 1948 সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ হয়, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পরেই, এরপরে যুদ্ধের এক পর্যায়ে জাতিসংঘের প্রস্তাবনায় যুদ্ধ থামে, কিন্তু যুদ্ধবিরতির যে লাইন আরব ইসরায়েলের মধ্যে যে 3টি লাইন আমরা পড়বো, এই 3টি লাইনই মূলত যুদ্ধবিরতি লাইন, ঠিক আছে? যে এই পর্যন্ত ইসরায়েল দখল করে নিয়েছো, জাতিসংঘ বলল এখানেই থামো, আর সামনে আগানোর দরকার নাই। এই যে একটা সীমারেখা দিয়ে দিলাম, প্রথমটার নাম দেওয়া হলো গ্রিন লাইন। এই যে নিশ্চয়ই ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন, এই যে এইটা হচ্ছে গ্রিন লাইন, জেরুজালেমের পাশ দিয়ে এইটা হচ্ছে গ্রিন লাইন। এই ভেতরের এই জায়গাটুকু হচ্ছে ইসরায়েলের থাকলো, বাইরের জায়গাটুকু ফিলিস্তিনির থাকলো বা আরব বিশ্বের তত্ত্বাবধানে থাকলো। তাহলে প্রথম যে লাইনটি আমাদের হলো আরব এবং ইসরায়েলের মধ্যে। দেখেন, একটু কেয়ারফুলি খেয়াল করেন, গ্রিন লাইন দুটি দেশের মধ্যে নয়, গ্রিন লাইন মূলত আরব এবং ইসরায়েলের প্রথম যুদ্ধবিরতির লাইন, ঠিক আছে? তাহলে 1948 সালে আরবরা ইসরায়েল, এই যে জায়গাটা বললাম, এটা লেখা আছে, জাস্ট এটাই আপনারা প্রয়োজনে একটু পড়ে নেবেন, কিন্তু মূল কথা আসলে এইটাই। তো এই গ্রিন লাইন একটা চুক্তির মাধ্যমে তৈরি করা হয়, এবং এই গ্রিন লাইনের ফলে ইসরায়েল ও পশ্চিম তীর পৃথক হয়। জর্ডান নদীর পশ্চিম তীর আর ইসরায়েল দুটা আলাদা হয় এই গ্রিন লাইনের মাধ্যমে। তাহলে গ্রিন লাইন, প্রশ্ন অনেকবার এসেছে যে গ্রিন লাইন কোথায় অবস্থিত বা কোন দেশ দুটির সীমারেখা। তাহলে আমরা দুটি দেশ বুঝবো না, গ্রিন লাইন মানে বুঝবো যে আরব ইসরায়েল প্রথম যে যুদ্ধ, বিশ্বযুদ্ধ না, সেই যুদ্ধের সীমারেখা বা বিরতি রেখা। ওকে, আমরা এবার ব্লু লাইনে যাব। ব্লু লাইন, ব্লু মানে কি নীল। আরব ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলমান ছিল, থেমে থেমে কিছুদিন পর পর, বছর পর, মাস পর যুদ্ধ চলছিল। এরই মধ্যে ইসরায়েলের আরেকজন প্রতিবেশী লেবানন, ইসরায়েল থেকে উত্তরে লেবাননের অবস্থান। আমি শেষে আবার সবগুলো একসাথে দেখাবো, তাহলে কনফিউশন দূর হয়ে যাবে। লেবানন, এই যে নিচে ইসরায়েল, উপরে লেবানন, এই পাশে সিরিয়া। তো লেবানন আর ইসরায়েলের মধ্যে 2000 সালের 7ই জুন জাতিসংঘ একটি যুদ্ধবিরতি সীমারেখা তৈরি করে দেয়। তার মানে 2000 সালের এই সময়টাতে 2000 সালের এই সময়টাতে লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধে, এবং ইসরায়েল যার সাথে যুদ্ধ করে, ইসরায়েলের আসলে তেমন কোনো ক্ষতি হয় না। ইসরায়েল যতবার আরব বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ করেছে, প্রতিবারই তাদের সীমারেখা বৃদ্ধি পেয়েছে। এবার লেবাননের সঙ্গে যখন যুদ্ধ হয়েছে, তখন উত্তর দিকে লেবাননের দিকে ইসরায়েলি বাহিনী অগ্রসর হয়েছে এবং অনেক জায়গা দখল করে নিয়েছে, গোলান মালভূমির ওই অঞ্চলে। দখল করার পরে যখন অনেক হতাহত, মৃত্যু এগুলো হচ্ছে, তখন জাতিসংঘ আবারও ইসরায়েলের জন্য একটি সীমারেখা তৈরি করে দিল, যুদ্ধবিরতির সীমারেখা, যেটার নাম হচ্ছে ব্লু লাইন। এই যে ম্যাপে যেটা নীল কালারে দেখতে পাচ্ছেন এইটা, আর এই উপরেরটা কিন্তু একটা নদী, হ্যাঁ, লেবাননের একটা নদী। আর আমি যেটা দিয়ে দাগ দিলাম এইটা হচ্ছে ব্লু লাইন। এই ব্লু লাইন তাহলে কার কার মধ্যে? এইটা কিন্তু দুইটা দেশের মধ্যে। গ্রিন লাইন ছিল আরব ইসরায়েলের যুদ্ধের প্রথম যুদ্ধ, যে 48 সালে, সেটার বিরোধী একটা লাইন। কিন্তু ব্লু লাইন হচ্ছে লেবানন আর ইসরায়েলের মধ্যে। এই কয়েকটা লাইন নিয়ে কিন্তু অনেক কনফিউশন হবে। 3টা কালারের নামে 3টা লাইন, আপনার মনে থাকবে না যে ব্লু কার মধ্যে, তারপরে গ্রিন কার মধ্যে, আর পার্পল কার মধ্যে। তো এইটা মনে রাখতে হবে আপনাকে যে প্রথম যেটা গ্রিন, এইটা আসলে গ্রিন মানে কি, মানে গ্রিন আসলে শান্তির, সবুজ তো আমাদের শান্তির প্রতীক, তাই না? তো প্রথমে শান্তি প্রতিষ্ঠা করার জন্য গ্রিন লাইন দেওয়া হয়। এরপরে লেবাননের সঙ্গে যখন দুইটা দেশ পার্সোনালি যখন তাদের মধ্যে সীমারেখা হচ্ছে, এবং এটাও কিন্তু জাতিসংঘের তত্ত্বাবধানেই, তখন এইটা হচ্ছে ব্লু লাইন। তাহলে ব্লু লাইন মনে রাখবেন, যে কোনো দুইটা দেশ মনে রাখলেই হবে। ব্লু লাইন লেবানন আর ইসরায়েলের মধ্যে, আর পার্পল লাইন আমরা একটু পরে যাব, যেটা সিরিয়া আর ইসরায়েলের মধ্যে। এই ব্লু লাইন আর গ্রিন লাইন দুইটাই গোলান মালভূমির
মধ্যে অবস্থিত। ইসরায়েলের পুরো ম্যাপটা দেখলে বুঝতে পারবেন, ইসরায়েলের উত্তর দিকে লেবানন আর পূর্ব দিকে সিরিয়া। তাহলে উত্তর দিকে যখন তারা দখল করে যাচ্ছিল তখন গ্রিন লাইনের জন্ম হয় 2000 সালে। এরপর আমরা পার্পল লাইনটা একটু দেখে নিব। পার্পল লাইন 1967 সালে যে 6 দিনের যুদ্ধ হয়, 1967 সালে আরব ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয়, এই যুদ্ধের ডিউরেশন ছিল 6 দিন। এই 6 দিনের যুদ্ধে ইসরায়েলের সীমানা ছিল এই পর্যন্ত। এই 1967 সালে যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলের সীমানা ছিল, আমি যে দাগটা দিলাম সেই দাগের এই দিকে, এই পর্যন্ত। এবার 67 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার দিকে আরো সামনে অগ্রসর হয় এবং এই যে আমি যে লাল দাগটা টানলাম, এটাই আসলে পার্পল লাইন। আমি লাল দাগ দিয়ে যেটা আলাদা করছি এইটাই আসলে পার্পল লাইন। তো 67 সালের 6 দিনের মাত্র যুদ্ধে ইসরায়েল আরো পূর্ব দিকে গিয়ে সিরিয়ার অনেক জায়গা, গোলান মালভূমির অনেক জায়গা দখল করে নেয় এবং আবারও জাতিসংঘ হস্তক্ষেপ করলে যে আবারও জাতিসংঘ এরকম একটা লাইন টেনে দেয়, বলে যে এর বাইরে আর তোমরা যেও না, এখানেই থামো। তো এইবার ইসরায়েল সিরিয়ার দিকে যে জায়গাটা দখল করে নিল, যতদূর পর্যন্ত দখল করে নিল সেই সীমানাটার নাম হচ্ছে পার্পল লাইন। আশা করি বুঝতে পারছেন। আমরা ইসরায়েলকে কেন্দ্র করে 3টা লাইন পড়লাম। প্রথম 1948 সালের যখন যুদ্ধ হয় তখন যুদ্ধবিরতির যে লাইন হয় সেটা গ্রিন লাইন। এরপর 2000 সালে যে যুদ্ধ হয় লেবাননের সাথে, সেইটার বিরোধী চুক্তি ছিল ব্লু লাইন। এরপর 2000 সালের আগে অবশ্য পার্পল লাইন, তাই না? 67 সালে আরব ইসরায়েলের মধ্যে বা সিরিয়া ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয় সেইটার নাম হচ্ছে পার্পল লাইন। এই যে কয়েকদিন আগে 24 সালের 10 ডিসেম্বর বাশার আল আসাদের পতন হলো, সিরিয়ার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তার পতনের পরে কিন্তু ইসরায়েল আবারও এই পার্পল লাইন এখানে আক্রমণ করে আরো সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে এবং এখনো সেটা কিন্তু অব্যাহত। এবার আমরা আসলে একসাথে দেখে নিব যে আমরা কোথায় কোন লাইন পড়লাম। এই জায়গাটা দেখার আগে আমরা একটু এই জায়গাটা দেখি। এই ম্যাপটা খুবই বহুল পরিচিত। এইটা 1946 সালে এই যে সবুজ যে অংশ দেখা যাচ্ছে এই ম্যাপে, সেটা ছিল ফিলিস্তিনি। আর এই যে ছিটে ফোটা সাদা সাদা যে জায়গাটা দেখা যাচ্ছে এইটা ছিল ইসরায়েল। কখন? 1946 সালের। 48 সালে তো ইসরায়েল রাষ্ট্রের জন্ম হলো, তাই না? তো 46 সালে আবার ইসরায়েল কেন দেখাচ্ছে এখানে? 46 সালে ইসরায়েলিদের ইহুদিদের যে বসতি ছিল ফিলিস্তিনিতে, সেইটাই আসলে এইটাই সাদা সাদা এই অঞ্চলটায় ইহুদিদের বসতি ছিল। এরপর 47 সালে দেখেন, 1 বছরের ব্যবধানে 47 সালে এই সবুজটা কতটা কমে গেছে আর সাদাটা কতটা বেড়ে গেছে। সাদাটা ইসরায়েল আর সবুজটা ফিলিস্তিনি। এরকম হতে হতে শেষ, এটা 2014 সালের ম্যাপ। এটা তার থেকেও এখন আরো 11 বছর পরে আমি 25 সালের ম্যাপটা পেলাম না, যে 25 সাল পর্যন্ত এসে ইসরায়েল ফিলিস্তিনের কতটুকু জায়গা দখল করেছে এই ম্যাপটা আমি আসলে খুঁজে পাইনি। তো হয়তো পুরোটাই আমরা দেখব যে প্রথম ম্যাপে যেমন সাদা ছিটে ফোটা আছে, আর আমরা শেষের ম্যাপে 25-এর ম্যাপ যদি পাওয়া যায় তাহলে হয়তো দেখব যে ফিলিস্তিনি ছিটে ফোটা আছে বা নেই ম্যাপে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তার মানে ইসরায়েল কতটা আগ্রাসী হয়ে জমি ভূমি দখল করে ফেলেছে। এবার আমরা ফাইনালি দেখি যে আমরা যে 3টি লাইনই পড়লাম কোনটা কোথায় ছিল। প্রথমটা জেরুজালেমের এই দিক দিয়ে ছিল গ্রিন লাইন। হ্যাঁ, এইটা ওইভাবে নির্দিষ্ট করে ম্যাপে আসলে দেখানো কঠিন। হ্যাঁ, জেরুজালেমের ওই দিক দিয়ে, পশ্চিম তীরের ওই দিক দিয়ে ছিল। এরপরে আমরা যে ব্লু লাইন পড়লাম সেটা ছিল আসলে এইখানে লেবাননের এইখানে, এই যে উপরে লেবানন, এই যে এইটা ছিল ব্লু লাইন। ঠিক আছে, এইদিকে ছিল গ্রিন লাইন। গ্রিন লাইনটা একটু দেখিয়ে দিই। এই অঞ্চলে ছিল এই যে পশ্চিম তীর, গ্রিন লাইন, তারপরে ওইটা ব্লু লাইন, আর এই যে এই জায়গাটাতে সিরিয়ার সাথে ছিল পার্পল লাইন। আর ইসরায়েল কোনটা বর্তমানে? এই যে এখান থেকে এই পুরোটা ইসরায়েল। ঠিক আছে, মাঝখানে অল্প একটু ফিলিস্তিনি এখনো জীবিত আছে, প্রাণ টুকটুক করে
চলছে নিঃশ্বাস। এই হচ্ছে আমাদের গ্রিন লাইন, ব্লু লাইন এবং পার্পল লাইন। এরপরে আমরা এই প্রসঙ্গ ছেড়ে আরেকটা গুরুত্বপূর্ণ লাইনে যাব, যেই লাইন বা সীমানা বিশ্বের দীর্ঘতম সীমানা। আপনাকে পরীক্ষায় প্রশ্ন করবে যে বিশ্বের দীর্ঘতম সীমানা কোন দুটি রাষ্ট্রের মধ্যে অবস্থিত বা কোনটি বিশ্বের দীর্ঘতম সীমানা, তাহলে আপনি কি অ্যান্সার করবেন? দেখেন, বিশ্বের দীর্ঘতম সীমানা হচ্ছে আমেরিকা এবং কানাডার মধ্যে অবস্থিত। আমেরিকা এবং কানাডার মধ্যে অবস্থিত সীমানা বিশ্বের দীর্ঘতম সীমানা, ঠিক আছে? তো সেই সীমানার নাম কি? আমেরিকা এবং কানাডার মধ্যে যে সীমানা, সেই সীমানার নাম কি সেটা একটু আমরা দেখব। আমি অক্ষরেখা এর আগে কত নম্বর অক্ষরেখা আপনাদের বলেছিলাম? এর আগে আমরা 38তম অক্ষরেখা পড়েছিলাম, যেটা 2 কোরিয়ার মধ্যে অবস্থিত। তো আজকে আমরা একটা অক্ষরেখা পড়ব, সেটা হচ্ছে 49তম অক্ষরেখা। এই অক্ষরেখা এই যে এটা, এই যে জাস্ট সোজা এইটা, হ্যাঁ, 49তম অক্ষরেখা। এই 49তম অক্ষরেখা আমেরিকা এবং কানাডার মধ্যে সীমানা। এইটা হচ্ছে কানাডা, আর এটা হচ্ছে ইউএসএ মানে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা যুক্তরাষ্ট্র। তো এইটার দৈর্ঘ্য কত একটু আমরা খেয়াল করি। এইটার দৈর্ঘ্য 8890 কিলোমিটার। পৃথিবীতে এত বড় স্থলসীমানা আর কোনো দেশের মধ্যে নেই। তাহলে অবশ্যই এটা মনে রাখতে হবে যে পৃথিবীর দীর্ঘতম সীমানা, আচ্ছা, বালি কি? বিলাল খান, আচ্ছা, বিলাল খান বলছেন যে অক্ষরেখা কি, আর মোল্লা আব্দুল কাদের বলছেন যে স্যার ক্লাস তো অনেক মজার। হ্যাঁ, আপনি মজা করতে পারলেই আসলে মজার। আমি একটু অক্ষরেখা তাহলে বুঝিয়ে দিই। হ্যাঁ, অক্ষরেখা বুঝিয়ে দিব, একটু শেষ করি, এই আলোচনাটা শেষ করি, তারপরে অক্ষরেখা। এতটুকু আপাতত মনে রাখেন যে আমেরিকা এবং কানাডার মধ্যে সীমানা অক্ষরেখা বরাবর কত নাম্বার? অক্ষরেখার সিরিয়াল নাম্বার হচ্ছে 49, এবং এটি বিশ্বের দীর্ঘতম সীমানা, এবং এর দৈর্ঘ্য একটু মনে রাখলে ভালো হয়, এটাও আসতে পারে 8890 কিলোমিটার। এরপরে আমরা আরেকটা অক্ষরেখা পড়বো, তারপরে বুঝবো যে অক্ষরেখা কি, খুব সংক্ষেপে বুঝবো। আরেকটা অক্ষরেখা 22 ডিগ্রি অক্ষরেখা। এই 22 ডিগ্রি অক্ষরেখা, এইখানে আমরা দেখতে পাচ্ছি মিশর, আর এখানে দেখতে পাচ্ছি সুদান, আর এই যে লাল যে রেখাটা, সোজা রেখাটা, এইটা হচ্ছে মিশর এবং সুদানের মধ্যে সীমানা, এবং এই অক্ষরেখাটার মান হচ্ছে 22 ডিগ্রি। তাহলে আমরা অক্ষরেখা দিয়ে যে কয়টি সীমানা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণগুলো আরেকবার মিলিয়ে নিব। আমরা 17 ডিগ্রি অক্ষরেখা পড়েছি, যেটাকে ম্যাকনামারা লাইন হিসেবে পড়েছি সাবেক উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে। মনে থাকবে, সাবেক উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যে অক্ষরেখা বা লাইন ছিল, ম্যাকনামারা লাইন, সেটা 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর নির্ধারণ করা হয়েছিল। 22 ডিগ্রি অক্ষরেখা এই যে আমরা এখনই পড়লাম মিশর এবং সুদানের মধ্যে। 38 ডিগ্রি অক্ষরেখা আমরা পড়েছিলাম উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। আর 49 ডিগ্রি অক্ষরেখা আমেরিকা এবং কানাডার মধ্যে অবস্থিত। এবার খুব সংক্ষেপে আমরা একটু বুঝে নিব হোয়াট ইজ অক্ষরেখা। দেখেন, আমাদের পৃথিবী তো এরকম গোল প্রায়, তাই না? প্রায় এরকম গোল। তো পৃথিবীর ম্যাপ যদি আপনি সামনে নেন, তাহলে দেখবেন যে অনেকগুলো স্কোয়ার মানে বর্গাকৃতির দাগ কাটা আছে। আপনি যদি একটা গোল ম্যাপ নেন, তাহলে দেখবেন যে প্রথমে এই রকম একটা দাগ আছে পৃথিবীর মাঝ বরাবর, যে দাগটা পৃথিবীকে সমান উত্তর এবং দক্ষিণ 2 ভাগে ভাগ করে। এই রেখাটার একটা নাম আছে, এই দাগের একটা নাম আছে, এইটার নাম হচ্ছে নিরক্ষ। এটার নাম কি? এটার নাম হচ্ছে নিরক্ষ রেখা। কোনটা? এইটা। যে রেখা
পৃথিবীর মাঝ বরাবর গিয়ে, এটা কাল্পনিক রেখা, এরকম রেখা কিন্তু পৃথিবীর বাইরে তাকালে আপনি দেখতে পাবেন না, এইগুলো এই সব রেখাগুলোই কাল্পনিক। তো এই কাল্পনিক রেখা, যে কাল্পনিক রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ সমান দুই ভাগে ভাগ করে, এর নাম নিরক্ষরেখা। এই নিরক্ষ রেখার মান হচ্ছে কত, এই পাশে লিখি আমি 0 ডিগ্রি, এটার মান কত 0 ডিগ্রি। এবার এই নিরক্ষরেখার দুই পাশেই এরকম আরো কিছু কাল্পনিক রেখা আছে, হ্যাঁ, সমান্তরালে এরকম আরো কিছু কাল্পনিক রেখা আছে। এই রেখাগুলোর নামই হচ্ছে অক্ষ রেখা। এইবার এইটার মান মনে করেন যে এখানে 0, তারপরে এদিকে বাড়বে 0, 1, 2, 3 এরকম করতে করতে এই শেষে যেটা আসবে তার মান হবে 180 ডিগ্রি। আমি কি বোঝাতে পারছি? শুরুটা হলো 0 ডিগ্রি দিয়ে, এরকম করতে করতে 1, 2, 3, 4 করতে করতে প্লাস হতে হতে শেষে যে দাগটা আমরা পাবো সেটার মান হবে 180 ডিগ্রি। ঠিক একইভাবে উপরেও 1, 2, 3 করে উঠতে উঠতে এই উপরে যে শেষ দাগ হবে সেটার মান হবে 180 ডিগ্রি। ঠিক এইভাবেও আবার পৃথিবীর দাগ আছে, ওইটাকে বলা হয় দ্রাঘিমা রেখা। ঠিক আছে, পৃথিবীকে এই সমান্তরালে উত্তর দক্ষিণে যে দাগগুলো কি বলে, পূর্ব থেকে পশ্চিম দিকে যাওয়া যে দাগগুলো, এইটার নাম হচ্ছে অক্ষরেখা, আর মাঝখানেরটার নাম হচ্ছে নিরক্ষরেখা। এবার আপনি কি বুঝতে পেরেছেন অক্ষরেখা নিরক্ষরেখা কি? বিলাল খান, আপনি কি বুঝতে পেরেছেন? একটু জানান। পৃথিবীতে এই যে নিরক্ষরেখা আমরা বলছি, পৃথিবীকে মাঝ বরাবর গিয়ে উত্তর এবং দক্ষিণ সমান দুই ভাগে যে ভাগ করলো, এটা হচ্ছে নিরক্ষরেখা। আর নিরক্ষরেখার দুই পাশে আরো যেই কল্পিত রেখাগুলো আছে তার নাম হচ্ছে অক্ষরেখা। এদের মান নিচের দিকেও বাড়ে, উপরের দিকেও বাড়ে। এইরকমই একটা রেখা মনে করেন, এইটা হচ্ছে 49 ডিগ্রি এবং এইটা গেছে আমেরিকা এবং কানাডার মাঝখান দিয়ে। এইরকমই আরেকটা রেখার মান হচ্ছে 22 ডিগ্রি, যেটা মিশর ও সুদানের মধ্যে দিয়ে গেছে। এইরকমই আরেকটা রেখার মান হচ্ছে 38 ডিগ্রি, যেটা উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দিয়ে গেছে। এইরকমই আরেকটা রেখার মান হচ্ছে 17 ডিগ্রি, যেটা ভিয়েতনামকে ভাগ করেছিল। আমি কি বোঝাতে পেরেছি? এটাই হচ্ছে অক্ষরেখা বা ভিত্তিক সীমানা। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তো এই ছিল আমার আজকের আলোচনা, এবং এই আলোচনার মাধ্যমে আমি আজকের ক্লাসটি শেষ করতে চাই। যারা শেষে জয়েন করেছেন তাদেরকে আরেকবার মেসেজটা দিতে চাই, পৃথিবীর যে গুরুত্বপূর্ণ লাইন ও সীমানা আছে এইটার উপরে আমি 4টা ক্লাস নিয়েছি, এরকম ছোট ছোট ক্লাস। এই 4টা ক্লাস যারা আপনারা করেছেন তারা আরেকবার করে নেবেন, আর যারা করেননি তারাও শুরু থেকে এই 4টা ক্লাস একসাথে বসে করবেন। আশা করি সীমানা এবং লাইন থেকে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এবং আসলে আপনি যদি সঠিকভাবে ক্লাসগুলো বুঝতে পারেন তাহলে ভুল করবেন না ইনশাল্লাহ, এটাই আমি বিশ্বাস করি। তো আজকে এ পর্যন্তই, আবারও কথা হবে আগামী দিন আরেকটা নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।